প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হাসান উল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, গোল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। বরাবরের মতোই তোমাদের সাথে আজকে এসেছি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক বিভাগ আর্থিক অবস্থা বিবরণী নিয়ে। এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে। আশা করি আমার আজকের এই ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে দেখলে, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনলে তোমরা 20 মার্ক কমন পাবে ইনশাআল্লাহ। এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অর্থাৎ দ্বিতীয় বর্ষেরও এই ক্লাসটা উপযুক্ত মনে করি আমি। এই ক্লাসটা থেকে তোমরা দ্বিতীয় বর্ষেও অনেক কিছু শিখতে পারবে, উপকৃত হবে বলে আমি মনে করি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, হিসাব বিজ্ঞানের চিরচেনা সূত্রটা হচ্ছে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি, রাইট? অ্যাসেটটাকে আলাদা কালার, দায়টাকে আলাদা কালার, মালিকানা সত্ত্বকে আলাদা কালার আমি দেখাইছি, কারণ এই সূত্রের তিনটা অস্তিত্ব আছে: সম্পদের অস্তিত্ব, দায়ের অস্তিত্ব, মালিকের নিজস্ব অস্তিত্ব। কিন্তু আবার এখানে দেখাইছে যে মালিক লোন এবং নিজের মিলাইয়া যা, লোন এবং নিজস্ব যে বিনিয়োগ, লোনটাও তো বিনিয়োগ করছে, মানে অন্যের বিনিয়োগ এবং নিজের বিনিয়োগ, দুইটা বিনিয়োগ মিলে হচ্ছে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান, মানে অ্যাসেট। আশা করি সূত্রটা আমরা বুঝতে পারছি। এই সূত্রের বর্ধিত রূপ আছে মালিকের ওনার ইকুইটির একটা বর্ধিত রূপ আছে, এই ওনার ইকুইটির। সি মানে ক্যাপিটাল, বিনিয়োগ বা মূলধন। হ্যাঁ, রেভিনিউ, রেভিনিউ মানে আয়, তা আয়টা কার? মালিকের নিজস্ব। এক্সপেন্স, খরচ কমে গেছে তাই মাইনাস। উত্তোলন, ড্রয়িং, উত্তোলন, উত্তোলন করলে তোমার যে মূলধন বিনিয়োগ করছে সেখান থেকেই তো কমছে না? তাহলে এই মূলধন এবং আয় এই দুটো যোগ করার পরে ব্যয় এবং উত্তোলন বাদ দিলে যেটা থাকে এটাই মালিকের হক। এবং এই সূত্রটাই দেখবে মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে দেখো, মালিকানা সত্ত্ব বিবরণীর একটা চার্ট আমরা দেখছি। তো যাই হোক, প্রথম কথা হলো এই অঙ্কে সাধারণত কী ধরনের প্রশ্ন থাকে আমরা একটু দেখি। এই যে অঙ্কে থাকে সাধারণত আয় বিবরণী প্রস্তুত করো এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। এখন আয় বিবরণী কেন প্রস্তুত করতে বলে? এই অঙ্কটা তো আর্থিক বিবরণী নিয়ে, আয় বিবরণী কেন? দেখো, আয় বিবরণীর মানে হচ্ছে এই সূত্রটা, এ সমান এল প্লাস ও ই, এ সমান এল প্লাস ও ই। তো এ সমান এল প্লাস ও এর মধ্যে এল মানে দায়, ও ই মানে মালিকানা সত্ত্ব, রাইট? মালিকানা সত্ত্বের মধ্যে এই যে দেখো নিট লাভ যোগ করে আয়, এই যে রেভিনিউ, রেভিনিউ থেকে এই যে রেভিনিউ থেকে এক্সপেন্স, খরচ বাদ দেয়। রেভিনিউ মানে কি? বিক্রয়। এখানে লাভও আছে, খরচও আছে। রেভিনিউর ভিতরে দুইটা আছে, রেভিনিউর ভিতরে দুইটা জিনিসই আছে, সেটা হলো তোমার এক্সপেন্স এবং প্রফিট, খরচ এবং মুনাফা, এই দুইটার সমন্বয়ে বিক্রয় অথবা রেভিনিউ। তো এই যে রেভিনিউ এবং খরচ মানে অর্থাৎ আর মাইনাস ই যেটা দেখাইছে, আর মাইনাস ই সূত্রের, এটা কোথায় কাজ করে জানো? এই বিশুদ্ধ আয় বিবরণীতে কাজ করে, বিশুদ্ধ আয় বিবরণীতে কাজ করে। অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণীর একটা সূত্রর আর মাইনাস ই অংশটাই এই ঘরের ভিতরে কাজ করছে, যে কারণে প্রথমে বলে যে একটা বিশুদ্ধ আয় বিবরণী তৈরি করতে প্রশ্নে বলে থাকে। এই যে আয় বিবরণী প্রস্তুত করতে, কেন? আয় বিবরণীতে টোটাল যে আয়, আয়ের পরে টোটাল যে ব্যয় বাদ দেওয়ার পরে একটা নিট লাভ বের হয়। নিট লাভটাই হচ্ছে আর মানে টোটাল যে আয় মানে বিক্রয় থেকে যত প্রকার এক্সপেন্স আছে, সকল এক্সপেন্স মানে সকল খরচ বাদ দিয়ে যা থাকবে ওইটা হচ্ছে নিট লাভ। তো এ আর মাইনাস ই কিন্তু
এ সমান আর প্লাস ও ইর, এই যে ও ইর বর্ধিত রূপের কিছু অংশ, ও ইর বর্ধিত রূপের কিছু অংশ, এই যে দেখো আর মানে সি, মানে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ, আর মূলধন যে বিনিয়োগ করছে এই বিনিয়োগ থেকে তুমি ব্যক্তিগত পর্যায়ে উত্তোলন করতে পারো। অর্থাৎ তুমি 50,000 টাকা মূলধন সি দিছ, ওখান থেকে তুমি 10,000 টাকা তুলে নিতে পারো। তাহলে এই সি এর সাথে ডি এর সম্পর্ক, আর এর সাথে ই এর সম্পর্ক। তো সূত্রে ওরা প্লাসেরগুলো একসাথে করছে, মাইনাসেরগুলো একসাথে করছে। অ্যাকচুয়ালি এটা এই যে বর্ধিত রূপটা এটার সাথে সম্পর্ক, আর এই সিটা ডি এর সাথে সম্পর্ক। আশা করি বোঝাতে পারছি। তো এখন সি আর ডি কোথায় কাজ করে? সি আর ডি কাজ করে মালিকানা সত্ত্বে। এই যে দেখো সি মানে মূলধন, যত মূলধনে যা আছে অ্যাডজাস্টমেন্ট, মূলধনের সাথে যত কিছু যোগ বিয়োগ আছে এটা সি। এরপরে সি এর সাথে মাইনাস ডি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। তা মাঝখান দিয়ে যে আর মাইনাস ই, এটা কোনটা? এটা হচ্ছে এই যে নেট লাভ, ঠিক আছে? এখন এগুলো উত্তোলনের সুদ, জীবন বিমা, এগুলো সব ওই ডি এর সাথে, ডি এর অ্যাডজাস্টমেন্ট, ডি এর অ্যাডজাস্টমেন্ট। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। ব্যক্তিগত যত কিছু ব্যক্তিগত আছে সব কিছু ডি, উত্তোলন, ব্যক্তিগত যা আছে সব উত্তোলন। তো এগুলো ডি এর অ্যাডজাস্টমেন্ট। ওকে, তাহলে কি বুঝলাম? এই যে উত্তোলন, এই সব এই ডি, এই যে মূলধন এই সব এই সি, আর এই যে নেট লাভ এটা হচ্ছে আর মাইনাস ই। এই আর মাইনাস ইটাকে এইখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এই জন্য এই প্রশ্নে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলে। তো আর্থিক অবস্থার বিবরণীতে দেখো দায়ের পাশে আর্থিক অবস্থার বিবরণী সূত্রটা দেখো, এই সমান এল প্লাস ও ই, এই সমান এল প্লাস ও ই। তো ও এইটাকে দুই ভাগে ভাগ করছে। এই আর মাইনাস ইটা বিশদ আয় বিবরণীতে চলে গেছে, আর সি মাইনাস ডি সহ এই আর মাইনাস ইর নিট লাভটা মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে গেছে। এই যে মালিকানা সত্ত্ব বিবরণীতে এই এটা সি, এটা ডি, আর এটা আর মাইনাস সি, অর্থাৎ এই পুরোটা মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে আসছে। তাহলে যেহেতু মালিকানা সত্ত্ব বিবরণী চলে আসছে, তাহলে এই বিস্তারিত কাজ শেষ, এই বিস্তারিত কাজটা তো শেষ, রাইট? বিস্তারিত কাজটা শেষ। তাহলে যখন আমরা আর্থিক বিবরণী করতে যাব তখন আমরা জাস্ট দায় আর এই মালিকানা সত্ত্ব বিবরণী শুধু শুধু, বিস্তারিত তো আগে এখানে করছে, শুধু ওই রেজাল্টটা, কোন রেজাল্টটা? এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে বসাই দিই। এই যে আর্থিক অবস্থা বিবরণী, এই পাশে দেখো দায়ের পাশে যত দায় আছে সব দায় বসাইলাম। এটা হচ্ছে এল, আর মালিকানা সত্ত্ব হচ্ছে কি? ও ই। তাহলে এল প্লাস ও ই। আর যত সম্পদ আছে সব এই যে এই সব অ্যাসেট, এটো অ্যাসেট, যত সম্পদ আছে ওই পাশে যত এল আর এই ও ই, তাইলেই তো মালিকানা আর্থিক বিবরণী বের হয়ে গেছে। সুতরাং এই কাজটা করার জন্যই মূলত ওইগুলো করে। কোনগুলা? এই বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা কি পাই? আমরা নিট লাভ পাই বা নিট মুনাফা পাই। এই নিট লাভ বের করে আমরা কোথায় কিসের জন্য? মালিকানা সত্ত্ব বিবরণী করার জন্য। কেন? মালিকানা সত্ত্ব মানে মালিকের হক, নিট লাভ তো মালিকদেরই হক। তো প্রথমে মালিক যে যে মূলধন বিনিয়োগ করছে সেটা, এরপরে নিট লাভ, এরপরে উত্তোলন, শেষ। এইটার পরে যে মালিকানা সত্ত্ব বের হয়েছে, এই মালিকানা সত্ত্ব লাস্ট ফাইনালি আমরা আর্থিক বিবরণীতে প্রয়োগ করি। এই যে আর্থিক বিবরণী, আশা করি আমরা বুঝতে পারছি। এখন ধাপে ধাপে আমরা বিশদ আয় বিবরণীটাকে এই যে আর মাইনাস ই মানে রেভিনিউ থেকে এক্সপেন্স, আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যে আমরা নিট মুনাফাটা বের করি, এই যে বিস্তারিত এত বড় একটা ঘর, এত বড় একটা চার্ট কীভাবে মনে রাখবো এটাকে আমরা একটু শিখি। অঙ্ক একটা দুটো উদাহরণ দেখালে তোমরা ইজি হয়ে যাবে। আগে তোমরা
এগুলো বুঝো, বেসিক বুঝো। তো দেখো, বিশদ বিবরণীতে প্রথমেই বিক্রয় দিয়ে থাকে এবং বিক্রয়ের সমন্বয়, তাহলে কি বের হবে? নিট বিক্রয় বের হবে। বিশদ আয়, তোমাদের বিশদ আয় বিবরণ মানে কি? তোমরা নিট মুনাফা বের করো, নিট লাভ বের করো, এটাই তো, তাই না? নিট লাভ মানে সর্বশেষ মুনাফা, এরপরে আর কোনো খরচ বাদ দেওয়ার অপশন নাই, যেটা ফাইনালি আমাদের হাতে থাকবে, মালিকের হাতে থাকবে, এটাই তো নিট মুনাফা। তো প্রথমে তো তোমরা কিভাবে, মানে তোমরা যে মাইনাস করবে, মানে কিসের থেকে ম্যানেজ করবে? বিক্রয় থেকে, এটাই তো, এই জন্য তাকে বিক্রয় বসাবো। তো যথাযথ আমরা বিক্রয় আগে বসালাম এবং বিক্রয়ের সাথে বিক্রয়ের সমন্বয়, সব কিছুর সাথে সব কিছুর সমন্বয় সাথে সাথে বসে যাবে। তোমরা এই কথাটা মনে রাখো, বিক্রয়ের সাথে বিক্রয়ের সমন্বয়ের সাথে সাথে মূলধনের সাথে মূলধনের সমন্বয়ের সাথে সাথে উত্তোলনের সাথে উত্তোলনের সমন্বয়ের সাথে সাথে, মানে যোগ বিয়োগ, সমন্বয় বলতে আমরা যোগ বিয়োগ বোঝাইছি। তো এবার আমরা চার্টটা দেখি, এইভাবে তো পাবো না। এবার দেখো, এই যে বিক্রয় বসানোর পর বিক্রয়ের সমন্বয় কীরকম? বিক্রয় ফেরত, তাহলে এটা মাইনাস হবে, বিক্রয় ডিসকাউন্ট এটাও মাইনাস হবে, তাহলে বের হলো নিট বিক্রয়। আবার যদি এখানে তো অনেক কিছু নাই, যেমন কখনো কখনো অলিখিত বিক্রয় থাকতে পারে, মানে কোনো বিক্রয় ঘটছে আমরা বিক্রয়ের সাথে লেখি নাই, তাহলে আমরা এখানে আবার এখানে প্লাস করব, অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়, এক কথায় শেষ। তোমরা মানে এই চার্ট মুখস্থ করতে গেলে কখনোই মনে রাখতে পারবে না। তোমরা কিছু টেকনিকে পুরো চার্ট তোমরা মাথায় রাখবে। যেমন আমি বলছি যে বিক্রয়ের অ্যাডজাস্টমেন্ট, বিক্রয়ের সমন্বয়, কিন্তু এই জায়গায় বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা আছে, অলিখিত বিক্রয় তো নাই, তাহলে আমি কীভাবে বললাম? ওই যে আমি থিমসটা বুঝছি যে বিক্রয়ের সাথে বিক্রয়ের যোগ বিয়োগগুলা বসাবো, তো অলিখিত বিক্রয় যদি থাকে সেটা আমরা এখানে প্লাস করে দেব, যোগ করে দেব, মানে বিক্রয় করছি কিন্তু আমরা হিসাবভুক্ত করিনি, তাহলে আমাদেরকে এখন হিসাব করতে হবে, এটাই তো স্বাভাবিক। এরপরে বিক্রয় থেকে মূল ব্যয়টা বাদ দেব, মূল ব্যয়টাকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়, দ্বিতীয় নাম্বার ধাপ। ব্যয় ব্যয় কী বের করতেছি? ব্যয়, দ্বিতীয় নাম্বার ধাপ। অর্থাৎ যেটা বিক্রি করছি, ওই যে পণ্যগুলো বিক্রি করছি ওই পণ্যের ব্যয়টাকে আমরা প্রাথমিক পর্যায়ে বাদ দিয়ে একটা মোট লাভের ফিগার বের করব। তো এই ধাপে আমরা যে কোনো পণ্য বিক্রি করছি, পণ্যটা কি এমনি এমনি আসছে নাকি কিনে আনছি? অবশ্যই কিনে আনছি, তাহলে ক্রয়। আবার গত বছরের যে পণ্যগুলো আমরা কিনছি বিক্রয়ের উদ্দেশ্যে, সেটা সবগুলাই যে বিক্রি হয়ে যাবে এমনও তো না, কিছু তো থেকে যায়। তো যেগুলা রয়ে গেছে এগুলো তো গত বছরের জন্য সমাপনী, কিন্তু এই বছর প্রারম্ভিক, মানে গত বছরের যেটা শেষ সেটা এই বছরের শুরু, এই জন্য এটা প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ পণ্যটা বিক্রয়যোগ্য উপযোগী, কিন্তু আমরা এখনও বিক্রয় করতে পারি নাই। তাহলে আমরা ওই পণ্যটা অবশ্যই বিক্রয় করে ফেলবো, যেহেতু এটা গত বছরের পণ্য। এটা নষ্ট হতে পারে, ওল্ড মডেল হয়ে যেতে পারে, ওল্ড স্টাইলিশ হয়ে যেতে পারে, এটা পরবর্তীতে দেখা যাবে বিক্রয় করাটা কঠিন হয়ে যাবে যদি আমরা এটা ধরে রাখি। তার মানে গত বছরটা অবশ্যই বিক্রয় করব, সাথে সাথে শুধু গত বছরের পণ্যই কি বিক্রি করব? আমরা কি আর বিক্রয় করব না, কিনবো না বিক্রয় করার জন্য? তাহলে আমরা এই বছর আবার পণ্য ক্রয় করছি, তাই এই বছর আবার ধরো একটু বেশি ক্রয় করে ফেলছি, সবগুলো বিক্রি করতে পারিনি, তাহলে তো কিছু সমাপনীয় আছে, মানে যেগুলো আমার অবিকৃত পণ্য। সমাপনী মজুত পণ্যের আরেক নাম কি? অবিকৃত পণ্য, মানে যেগুলো বিক্রয় হয় নাই, বছর শেষে রয়ে গেছে। সমাপনী মানে শেষ, হিসাবকাল শেষে যেগুলো হাতে থাকে ওগুলোই সমাপনী। সমাপনী হাতে নগদ হতে পারে, সমাপনী মূলধন হতে পারে, মানে হিসাবকাল শেষে যা থাকে ওইটাই সমাপনী। তো যেহেতু অবিকৃত এটাই তো হাতে রয়েছে, তাহলে অবিকৃত পণ্য অথবা সমাপনী পণ্য, মজুত পণ্য একই কথা। এখন যে আমরা যে বিক্রি করছি, যে ওই পণ্যটা আমরা বিক্রি করছি, ওই মনে করো তুমি 10,000 টাকার পণ্য কিনে 8,000 টাকার পণ্য বিক্রি করছো 15,000 টাকা, 12,000 টাকায়, 2,000 টাকার পণ্য রয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, প্রত্যেকটার তুমি তো একটা মুনাফা চিন্তা করে বিক্রি করতেছো। তা মুনাফা চিন্তা করে তুমি যদি 15,000 টাকা বিক্রি করো, ধরো 10,000 টাকার পণ্যে 15,000 টাকা বিক্রি করার মানে ধরো 12,000 টাকা বিক্রি করছো বা 10,000 টাকা বিক্রি করছো, 10,000 টাকার পণ্য কি 10,000 টাকাই বিক্রি করবা? তোমরা কি লাভ করবা না? লাভ তো করবা। তার মানে তুমি
এমনিতেই বোঝা যায় তোমার হাতে পণ্য রয়েই গেছে, কারণ তুমি 10,000 বিক্রি করছো, 10,000 ক্রয় করছো, এর মানে কিছু পণ্য তোমার এখনও আছে, কারণ তুমি লাভে বিক্রি করতেছো, ব্যবসা করে তো লাভের জন্য। তো কিছু পণ্য অবিকৃত থাকে, ওইটা কি বিক্রয়ের সাথে আমরা ওই যে পণ্যটা আমরা বিক্রি করি নাই ওইটার খরচ কি আমরা বাদ দেবো? ওইটা কি যুক্তিসঙ্গত? ধরো 15টা কলম 5 টাকা 3 টাকা করে 45 টাকা দিয়ে কিনছো, তুমি প্রত্যেকটা কলম 5 টাকা করে বিক্রি করো, তুমি 10টা কলম 5 টাকা করে বিক্রি করে 5 × 10 = 50টা কলম 50 টাকা বিক্রি করছো তুমি 10টা কলম, তোমার খরচ 45 টাকা, বিক্রি করছো কত টাকা? বিক্রি করছো হচ্ছে 50 টাকা, কিন্তু তুমি 10টা কলম বিক্রি করছো, 5টা কলম রয়ে গেছে, তার মানে তোমার 10টা কলমের খরচ কত ছিল? 30 টাকা, আর 5টা কলমের খরচ হচ্ছে 15 টাকা। এই 15 টাকা হচ্ছে সমাপনীর মূল্য। তা এখন তুমি তো হাতে তো 15 টাকার কলম রয়েই গেছে, মানে 5টা কলম রয়ে গেছে, তুমি 10টা কলম বিক্রি করছো 50 টাকায়, কিন্তু তুমি 15টা কলম কিনছো 45 টাকা, তুমি সেটা প্রথমেই ক্রয় হিসাবে দেখাই দিছো 45 টাকা। অ্যাকচুয়ালি কি তোমার 45 টাকার টোটাল পণ্য বিক্রি হয়েছে? না। কত টাকার পণ্য বিক্রি হয়েছে? 10টা কলমে 30 টাকার পণ্য বিক্রি হয়েছে। কত টাকার কলম তাহলে হাতে আছে? 15 টাকার কলম হাতে আছে। তার মানে যা বিক্রি হয়েছে তার ব্যয়টাই তুমি বাদ দিবা, অর্থাৎ 30 টাকা তোমাকে বাদ দিতে হবে, 15 টাকা তোমাকে হাতে রাখতে হবে। তো যেহেতু তুমি প্রথমেই 45 লিখছো ক্রয়ের হিসাবের মাধ্যমে, টোটাল ক্রয়টাকেই 45 লিখছো, তাহলে তুমি পরে 15 টাকা বাদ দিলে, 45 থেকে 15 বাদ দিলে ফাইনালি তুমি 30 টাকা ব্যয় বাদ দিচ্ছ, তাহলে তোমার লাভ হচ্ছে 20 টাকা প্রাথমিক পর্যায়ে। এরপরে অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাদ দিলে তোমার নিট মুনাফাটা বের হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এই কারণেই এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়। তো বিক্রিত পণ্যের ব্যয় এই ধাপে সাধারণত গত বছরের মজুত পণ্য, এই বছরের ক্রয়, এগুলো নিয়ে কাজ করতে হয়, এবং অন্যান্য আনুষঙ্গিক প্রত্যক্ষ খরচ, অর্থাৎ গোডাউনে পণ্যটাকে ঢুকানোর আগ পর্যন্ত শুল্ক আছে, আমদানি শুল্ক আছে, ক্রয় পরিবহন আছে, আবগারি শুল্ক আছে, যেই ধরনের প্রত্যক্ষ খরচ আছে, শ্রমিক মানে এই যে মজুরি আছে পণ্যটাকে সরাসরি আনার জন্য, এগুলা আমাদেরকে যোগ করে এগুলো পণ্য ক্রয়ের ব্যয় হিসেবে দেখাতে হয়। তাহলে আমরা এবার যদি আমরা লিস্টটা দেখি, চার্টটা যদি দেখি, তাহলে দেখো, এই যে দেখো প্রারম্ভিক মজুত গত বছর মজুত রাখছে, পারচেস রাখছে, ক্রয়ের সাথে ক্রয়ের অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে। আমরা বললাম না সব কিছুর অ্যাডজাস্টমেন্ট সাথে সাথে হয়, বিক্রির সাথে বিক্রয়ের সমন্বয় যেমন সাথে সাথে হয়েছে, ক্রয়ের সাথে ক্রয়ের সমন্বয় সাথে সাথে হয়েছে, যোগ বিয়োগ। যেমন ক্রয় ফেরত বাদ দিলাম, ক্রয় বার্তা বাদ দিলাম, অলিখিত ক্রয় থাকলে সেটা আবার এখানে যোগ দিতে হবে, ক্রয়ের সাথে সম্পর্কিত সব কিছুই এখানেই করে ফেলছি। তাহলে আমরা ক্রয়ের সাথে সম্পর্কিত সূত্রে মুখস্থ করতে যাইয়া আমরা এই চার্টটাকে অনেক বড় করে মাথাটাকে এই যে পড়াটাকে আমরা কি বোঝা বানাবো না, আমরা কি করব, জাস্ট চিন্তা করবো যে প্রারম্ভিক মজুত ক্রয়, ক্রয়ের সাথে কিছু থাকলে সেটা আমরা করব, ক্রয় বার্তা হলে বাদ দেবো, ক্রয় ফেরত হলে বাদ দেবো, অলিখিত ক্রয় হলে যোগ দেবো, সেটা আমরা এখন আনবই না, করতে গেলে আমরা বুঝে যাব যে এটা এখানে যাবে ক্রয়ের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এই পুরো চার্টটাকে সহজে মনে রাখতে পারবো। তাহলে বিক্রয় থেকে আমরা বিক্রয়ের অ্যাডজাস্টমেন্ট তো আমরা করবোই, শুধু তাহলে আমরা শুধু বিক্রয়টাকে মাথায় রাখতেছি, এই যে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা, এটা আমরা বিক্রয়ের সাথে সম্পর্কিত, এটা আমরা বুঝি, এটা বলতে হবে না, এটা তোমরা করতে গেলে দেখবো অটো আসতেছে। তাহলে প্রথম ধাপ হচ্ছে বিক্রয়, বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয়টা। এই বিক্রিত পণ্যের ব্যয় কী কী? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে তোমার প্রথমে হচ্ছে মজুত পণ্য, এটা তুমি বিক্রয় করছো, এটা বিক্রয় হয়ে গেছে, বিক্রিত। তারপরে তুমি যে ক্রয় করছো, এখান থেকেও কিছু বিক্রি করছো, সবগুলো না, এখান থেকে কিছু বিক্রি করছো, যেটা বিক্রয় করো নাই ওইটা তোমাকে মাইনাস করতে হবে। তাহলেই তো তুমি বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় তুমি বিয়োগ দিলে একটা প্রাথমিক মোট লাভ বের হবে। তাহলে এই জন্য সমাপনী মজুত পণ্য আমাদেরকে বাদ দিতে হয়, কারণ এটা আমার হাতে আছে, এই মজুত পণ্য আমার বিক্রয় হয় নাই, অবিকৃত মজুত পণ্য। সুতরাং আমি করতেছি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব, যেই পণ্যগুলো বিক্রি হয় নাই সেটার ব্যয় কেন আমরা রাখবো, সেটার ব্যয় আমরা কিভাবে রাখছি তা কেমনে বুঝলাম, ওই যে ক্রয়, টোটাল ক্রয় থেকে তো আমরা টোটাল ক্রয় তো আমরা প্রথমে বসাইছি, কিন্তু ক্রয়ের সব কি বিক্রি হয়েছে? হয় নাই, এই জন্য আমরা আবার
সময়পূর্ণ মজুত পণ্য বাদ দিয়েছি। ওই যে তোমাদেরকে রে অমিল আমি যখন করাইলাম সময়পূর্ণ মজুত পণ্য কেন বসে না, ঠিক সেম এখানেও আমরা তো ক্রয়ও বসাইছি, প্রারম্ভিক মজুত পণ্যও বসাইছি, তাহলে তো এই যে সময়পূর্ণ মজুত পণ্যর এই যে টাকাটা এটা তো ক্রয়ের ভিতরে অলরেডি ছিল, এই জন্য আমরা রেওয়া মিলে সমপূর্ণ মজুত পণ্য বসাই না। আর এখানে কেন সমপূর্ণ মজুত পণ্য বাদ দিলাম, কারণ হচ্ছে ওই যে বিক্রিত যে পণ্যটা শুধু বিক্রি হয়েছে ওইটার ব্যয়টাই বাদ দেব, যেটা বিক্রি হয় না ওইটার ব্যয় কেন বাদ দিব, এই জন্য ওইটা আমরা সরাই ফেলছি, মাইনাস করে ফেলছি। কারণ এইখানে হেডলাইনটা ছিল বাদ মানে মাইনাস, যার কারণে এই যে ক্রয় সব বাদ দিয়ে দিয়েছিলাম, সব তো বিক্রি হয় নাই, যার কারণে এখান সব বাদ দেওয়া যাবে না, বিদে আমরা কিছু আবার এখানে সরাইয়া ফাইনালি কম ব্যালেন্সটাকে আমরা বাদ দিয়েছি। আশা করি এতটুকু বুঝতে পারছি। এ হচ্ছে মোট মুনাফা, প্রারম্ভিক মানে প্রাথমিক পর্যায়ে এটা মোট মুনাফা। এই মোট মুনাফার সাথে অন্যান্য খরচগুলোকে আমরা বাদ দিলে আমাদের নিট মুনাফাটা বের হবে। এই নিট মুনাফা আমরা কেন তৈরি করি, এই নিট মুনাফা আমরা যে মালিকানা সত্ত্ব বিবরণীর ও ই বের করার জন্য আমরা এই নিট মুনাফাটা বের করতেছি। ও ই কেন বের করব, আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বিবরণী, অর্থাৎ এ সমান এল প্লাস ও ইর অঙ্ক আমরা করার জন্য আমরা এই সিরিয়ালে কাজগুলো করতেছি। তাহলে অন্যান্য ব্যয় বলতে কি থাকতে পারে, মোট মুনাফা থেকে আমরা বাদ দিব কোনো ব্যবসা পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো থাকে সেই ব্যয়গুলো, এবং পরিচালনা ছাড়া অপরিচালনা যে খরচগুলো সাধারণত ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় না সেগুলা, এই যেগুলা এগুলো নর্মালি পরিচালনা করার জন্য লাগে না, এগুলো এমনিতেই ব্যয় হয়ে যায়। ব্যবসা চালাইতেও বা মানে এই যে আমি ঋণ নিয়েছি, ঋণের সুদ আমাকে দিতে হবে, ব্যবসা চালাই বা না চালাই, ব্যাংক জমাতিরিক্ত সুদ আমাকে দিতে হবে, ব্যবসা চালাই বা না চালাই, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওরা ব্যাংক চার্জ ধরে বছর শেষে, এটা আমাকে দিতে হবে। আমি কোনো কিছু শিখতে গেলে আমাকে ওর জন্য খরচ দিতে হবে। চুরি বা দুর্ঘটনাজনিত কোনো অ্যাক্সিডেন্টলি কোনো চুরি হলে বা কোনো ক্ষতি হলে ব্যবসা চালাই বা না চালাই এটা আমাদের বহন করতে হবে। এগুলো হচ্ছে কি অন্যান্য ব্যয় অথবা অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় মানে পরিচালনার জন্য হয় না। আর অনেক সময় অন্যান্য আয়ও ঘটে থাকে, যেমন আমি কোথাও যাইয়া কমিশন পাইছি, বাট্টা পাইছি, হ্যাঁ অনেক সময় আমার স্থায়ী সম্পদ বিক্রি করতে যাইয়া কিছু মুনাফা পাইছি, বিনিয়োগ যে অন্য জায়গায় বিনিয়োগ করছি সেটার সুদ পাইছি। তারপর যারা উত্তোলন করছে যে সমস্ত অনেক সময় না এরকম হতে পারে যে তো ধরো মালিক দুইজন, একজন উত্তোলন করছে কিছু টাকা, উনি উত্তোলনের জন্য আমি যদি উনি যদি এই উত্তোলন না করতো তাহলে এই টাকাটা আমি ব্যবসা খাটাতে পারতাম, আমার মুনাফা হইতো, তো আমিও এই শর্তে ওনাকে উত্তোলন করতে অনুমতি দিয়েছি, উনি আমাকে কিছু সুদ দেবে, যদিও সুদ হারাম, অঙ্ক শেখার মানে আমরা শিখতে এগুলো বলতেছি আর কি। তাহলে এগুলো আমাদের অপরিচালন আয়, মানে ব্যবসা পরিচালনার জন্য এগুলোর দরকার নেই। আমি কিছু ব্যাংকে জমা রাখছি, আমি ব্যবসা চালালেও এটা আয় হবে, না চালালেও আয় হবে। আমি কোথাও শিখানোর জন্য গেছি, স্যালামি একটা ভাতার একটা শিক্ষানবিশ স্যালামি, মানে আমি কোথাও শিখাইতে যাইয়া স্যালামি পাইছি, আর ভাতা মানে কোথাও শিখতে যাইয়া আমি ভাতা দিছি, তাহলে সেটা হচ্ছে ভাতা, এটা হচ্ছে খরচ আর এটা হচ্ছে আয়। বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। তো এবার দেখো প্রথম ধাপ বিক্রয়, বিক্রয়ের সাথে বিক্রয়ের সমন্বয়, পরে হচ্ছে যে পণ্যটা বিক্রি করছে ওই বিক্রিত পণ্যের ব্যয়, এর সাথে মজুত পণ্য অবশ্যই সমপূর্ণ মজুত পণ্য বাদ যাবে, আর প্রারম্ভিক মজুত ক্রয় যোগ হবে, এগুলো তোমরা জানো, আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হবে। এই কাজটা করার পরে মোট মুনাফা বের হয়েছে, এই মোট মুনাফা থেকে আমরা এই পরিচালন ব্যয় বাদ দিব, অপরিচালন ব্যয় বাদ দিব, এবং অপরিচালনা আয় যোগ করলে আমরা নিট মুনাফা পেয়ে যাব, নিট মুনাফা পেয়ে যাব। তো পরিচালন ব্যয় তো তোমরা বুঝতেই পারছো, ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত ব্যবসাটাকে চালিয়ে নেওয়ার জন্য ঘন ঘন যে খরচগুলো করতে হয় এটা হচ্ছে কি পরিচালন ব্যয়। তো ঘন ঘন কী কী খরচ করতে দেখো, এই যে বিজ্ঞাপন খরচ দিতে হয়, এইটা হচ্ছে মানে আমাদের ব্যবসা পরিচালনার জন্য খরচ, তার বিক্রয় পরিবহন বা বই পরিবহন, বেতন খরচ, বেতন খরচ প্রশাসনিকে যাবে, বিতরণ খরচ মানে পণ্যটাকে যে আমরা ডেলিভার দিছি সেটা, হ্যাঁ তারপরে সেলস যারা সেলস মানে এসআর আছে তাদের বিক্রয় বেতন, এটা কিন্তু বিক্রয়ের সাথে সম্পর্কিত। আর অফিসের বেতন যারা অফিসে কাজ করে কিন্তু প্রশাসনিক বা অফিস খরচ, হ্যাঁ ঠিক আছে। এই যে ডেলিভারি বিক্রয়ের সাথে সম্পর্কিত সকল খরচগুলো বিক্রয়
অফিসের সাথে সম্পর্কিত সকল খরচগুলা অফিস খরচ বা প্রশাসনিক খরচ। আর এই দুইটাই কিন্তু ব্যবসা পরিচালনার জন্য লাগে বিধায় পরিচালন ব্যয় বলছে এটাকে। আর যেগুলা অপরিচালন সেটা এখানে আমরা আগেই দেখা দিছি। তাহলে কি বুঝলাম নিট মুনাফাটা কীভাবে এলো? প্রথমে বিক্রয়ের সাথে সমন্বয় থাকবে, এটা বললাম না। বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হবে। ওই মোট মুনাফা থেকে অন্যান্য ব্যয় এবং আয় যোগ করব। যেমন পরিচালন ব্যয় যোগ করব, পরিচালন ব্যয় বিয়োগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করব এবং অপরিচালন আয় থাকলে আমরা সেটা যোগ করব, করে আমরা ফাইনালি একটা নিট মুনাফা পেলাম। এই নিট মুনাফা বের করার কারণ কি? আবারও বলি, এই নিট মুনাফা আমরা ওনার ইকুইটি বের করার জন্য, অর্থাৎ এ আর মাইনাস ইর কাজটা আমরা এতক্ষণ বুঝছি। এই ওনার ইকুইটি বের করার জন্য আমরা এই নিট মুনাফা বের করছি। এই নিট মুনাফা মালিকের হক। এবার আমরা মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে বের করতে হয় সেটা দেখব। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা এতক্ষণ যে নিট মুনাফা বা নিট লাভ করলাম সেটাই মালিকানা সত্ত্ব, মালিকের হক। এটা তো অবশ্যই মালিকের হক এখানে আসবে। মালিকের হক আর কি কি? মালিক যে বিনিয়োগ করছে মূলধন, সেই মূলধনের সাথে মূলধনের সমন্বয়, কি কি অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এগুলো প্লাস হবে সব। মানে মূলধন সব কিছুর সমন্বয় সাথে সাথে বসবে। এখানে আমি মূলধন বসাইছি, মূলধনের সাথে মূলধনের সমন্বয় বসে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আবার এই যে মূলধনের সুদ, এটা কিন্তু একটা আয়। এটা কেমন আয়? অপরিচালন আয়। এটা কোথায় গেছে তাহলে? এই যে কি বলে এটাকে, আয় বিবরণীতে গেছে। এই যে দেখো আয় বিবরণীতে, অন্যান্য আয়ের ভিতরে দেখো বিনিয়োগের সুদ মানে মূলধনের সুদ। এটাই বুঝছি বিষয়টা। এই হচ্ছে আমাদের মূলধন। এই মূলধন থেকে সাধারণত উত্তোলন বাদ যায়। তুমি বিনিয়োগ করছো, বিনিয়োগ থেকে আবার তুমি উঠাই নিচ্ছ, এই উত্তোলন বাদ যায়। আবার উত্তোলনের সুদ এটা বাদ যাবে, কারণ এটা তোমার জন্য খরচ। তুমি উত্তোলন করছো, তোমার জন্য এটা খরচ। উত্তোলনের সাথে অ্যাডজাস্টমেন্ট সম্পর্কিত। জীবন বীমা প্রিমিয়াম ব্যক্তিগত, এটা উত্তোলন, ব্যক্তিগত কিছুই উত্তোলন। আয় করে, এটা আয় মানে আয়, তুমি আয় করছো, আয় কর দিছো ব্যবসা থেকে, তাহলে তোমার এটা উত্তোলন। আমার কথা কি বুঝছো? সাধারণ সঞ্চিতি তহবিল, যদি কোনো সঞ্চয় থাকে, যে ভবিষ্যতের জন্য কোনো কিছু একটার জন্য সঞ্চয় করছো, ওই সঞ্চয় তহবিল, এটা তোমার সঞ্চয়। এটা তোমার এই হিসাবের নামে তোমার টাকা বৃদ্ধি পাইছে, সঞ্চয় হয়েছে, তাহলে এটা তোমার কী হবে? যোগ করতে হবে। এটা সবার শেষ। তাহলে যে মালিকানা সত্ত্ব বিবরণী একদম ইজি। এই সূত্রের এইটারই প্রয়োগ। দেখো, এই যে মূলধন নিট লাভের আগ পর্যন্ত এগুলো সব সি। তারপরে যে নিট লাভ, এগুলো হচ্ছে আর মাইনাস ই। আর এই যে উত্তোলন, এগুলো হচ্ছে ডি। আর সাধারণ সঞ্চিতি তহবিল, এটা মালিকের হক। এটা সঞ্চয় করে রাখছে, এটা তো মালিকেরই হক। তাহলে এটা কি মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে। তাহলে এই যে মালিকানা সত্ত্ব বিবরণীর পরে আমরা কি করব? আর্থিক অবস্থা বিবরণী করব। আর্থিক অবস্থা বিবরণী সাধারণত কি? ওই যে এ সমান এল প্লাস ওই, এই সূত্রটার ব্যবহার। তাহলে প্রথমে সম্পদগুলা, এই যে চলতি সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলা হিসাবকালের শেষেই কি ব্যবহার হয়, সুবিধা পাওয়া যায় হিসাবকালের ভিতরেই, এগুলো হচ্ছে চলতি সম্পদ। তারপরে স্থায়ী সম্পদের আগে বিনিয়োগটা তারল্যের অগ্রাধিকার ভিত্তিতে আমরা দিয়ে দেবো। অর্থাৎ চলতি সম্পদ থেকে সহজে টাকা রূপান্তর করা যায়। আর স্থায়ী সম্পদের থেকেও বিনিয়োগকে সহজে টাকায় রূপান্তর করা যায়। তারপর স্থায়ী সম্পদ বিক্রি করে টাকায় রূপান্তর করা যায়। এজন্য প্রথমে চলতি সম্পদ, পরে বিনিয়োগ, পরে স্থায়ী সম্পদ, এরপরে অস্পর্শনীয় সম্পদ, এরপরে ভুয়া সম্পদ, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, এগুলো ভুয়া সম্পদ। কেন? এগুলোকে আমরা সম্পদ হিসেবে দেখাচ্ছি, কিন্তু এগুলো থেকে আমরা কখনোই
টাকায় রূপান্তর করতে পারবো না। বিলম্বিত বিজ্ঞাপন মানে কোনো আমরা বিজ্ঞাপন বাবদ ব্যয় করছি, একেবারে একটু বেশি করে ব্যয় করছি, 2-3 বছর সুবিধা নেবে এটার থেকে, আর কোনো কিছু ভবিষ্যতে সুবিধা দিলেই তো সম্পদ। কিন্তু এখানে এই জায়গাটা থেকে, এই বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় থেকে আমরা কখনো কি টাকা আর আনতে পারবো? আমরা যেটা বিজ্ঞাপন বাবদ খরচ করে বলছি, ওটা থেকে আর কখনো টাকা পাবো না। আবার এই যে প্রাথমিক খরচা বলি, কোনো একটা ব্যবসা শুরু করার সময় রেজিস্ট্রেশন করতে হয়, জমি কেনার জন্য খরচ করতে হয়, আইনগত জটিলতার জন্য খরচ করতে হয়, এগুলো হচ্ছে প্রাথমিক খরচা বলি। তো আমি যখন ব্যবসাটা ছেড়ে দেবো, আমি কি ওই খরচটা তুলতে পারবো? তাহলে এটা কি অলীক সম্পদ বা ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, তুমি যেটাই বলো। তাহলে যদি আমরা আর্থিক বিবরণী তৈরি করি, আর্থিক বিবরণীর যে অ্যাসেটের পাশে কী কী আছে? চলতি সম্পদ, হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য, যত ধরনের প্রাপ্য আছে, মজুত পণ্য, যত ধরনের বকেয়া আমার, মানে বকেয়া আয়সমূহ, এবং অগ্রিম খরচ, যেটা আমি অগ্রিম খরচ করছি, সুবিধা পরে নেব। যেমন 3 মাসের ভাড়া অগ্রিম দিছি, তাহলে এই 3 মাসের ভাড়া আমি 3 মাস পর্যন্ত আমি সুবিধা পাবো। তাহলে এটা হিসাবকালের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে চলতি সম্পদ। এরপরে বিনিয়োগ, আমরা এই যে সেভিংস সার্টিফিকেট ক্রয়, সরকারি বন্ডে বিনিয়োগ শব্দ যা মানে বিনিয়োগ নিয়ে যত কিছু আছে। আর স্থায়ী সম্পদ তো বুঝতেই পারছি, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পত্তি। শুধু ভূমির কিন্তু অবচয় নাই, ও ভূমি ও দালান কোঠাতে থাকার কারণে এখানে অবচয় দেখাইছে। আচ্ছা, যাই হোক, তো এই ভূমি কাজগুলো আমরা করব। এরপরে অস্পর্শনীয় সম্পদ, যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো স্পষ্ট করা যায় না, এগুলো অস্পর্শনীয়, কিন্তু এইগুলোর থেকে সুবিধা পাওয়া যায়। যেমন সুনাম থাকলে তোমার কাস্টমার বৃদ্ধি পাবে, এটা একটা সুবিধা। তারপরে এই যে তোমার ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো হচ্ছে তোমার, যেমন ধরো ট্রেডমার্ক, তুমি কোনো একটা নামে ট্রেড লাইসেন্স করছো, মানে কোনো একটা ট্রেড মানে হচ্ছে বেচা কেনা। তুমি কোনো একটা মালের পণ্যের বেচা কেনা করবে, ওই নামে তুমি একটা দোকান খুলছো, একটা লাইসেন্স করছো, এটা তোমার একটা সম্পদ। এখান থেকে তুমি এটা তোমার স্পর্শ করা যাচ্ছে না, কিন্তু এটা একটা সম্পদ, যে তুমি এই নামে আর অন্য কেউ তোমার ট্রেডমার্ক নিতে পারবে না। আবার প্যাটেন্ট, তুমি কোনো কিছু একটা আবিষ্কার করছো, বা কোনো কিছু লিখছো, বা কোনো কিছু তৈরি করছো। যেমন আইফোন, একটা যে তাদের যেই প্রোডাক্ট, আইফোন বা অ্যাপেল কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, ওরা যেটা তৈরি করছে, ওদের এই আইফোনের যে প্যাটেন্টটা নিয়ে নিয়েছে, ওদেরকে কেউ কপি করতে গেলে সাধারণত মানে এটা প্যাটেন্টের কারণে এটা আইনগত জটিলতার মধ্যে পড়তে হয়। এগুলো হচ্ছে সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। এই তো গেল সম্পদ সাইড। আর কি ছিল? সমান এল প্লাস ও ই, দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে দায় আমরা প্রথমে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় বসানোর পরে মালিকানা সত্ত্ব বসিয়ে দিই, শেষ, আমাদের অঙ্ক শেষ। কারণ আমাদের আর্থিক বিবরণী মূলত এটাই, এ সমান এল প্লাস ও ই। তো প্রথম যে আমরা আয় বিবরণী করছি, এটা মূলত ও ইর একটা অংশ, আর মাইনাস ই। আর পর আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে আমরা কি পাইছি? ও ই। আর রইল কি? এল। এই যে এল, এই দুইটার সমান কি? সম্পদ। এই যে সম্পদ, এই সম্পদ। আশা করি আমরা বুঝি। এবার আমরা দুইটা অঙ্ক দেখি। দেখো, এই আজাদ ট্রেডার্সের একটা প্রশ্ন আছে, এখান থেকে ওরা কি চাইছে? অনাদি পাওনার পরিমাণ, আজাদ ট্রেডার্সের মোট লাভ, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের দিক প্রদর্শন করো। দেখো, আজাদ ট্রেডার্সের মোট লাভ মানে ওই যে আয় বিবরণী, তা কিন্তু মোট লাভ থেকে অন্যান্য যে ব্যয় বাদ দিতে হয়, নিট লাভ বের করে, ওইটার করতে হবে না, ওরা বলছে মোট লাভ, ওরা তো নিট লাভ বলে নেই। তার মানে আয় বিবরণীর অর্ধেক অংশ, আয় বিবরণীর অর্ধেক অংশ, সেটা কোনটা? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা, ওইটা হচ্ছে মোট লাভ। তো এখানে দেখো, বিক্রয় আছে, ক্রয় আছে, মজুত পণ্য আছে, এই সবগুলো মোট লাভের জন্য কাজে লাগবে। তো আমরা দেখি, প্রথম প্রশ্ন বলছে অনাদি পাওনা পরিমাণ নির্ণয় করো। অনাদি পাওনা মানে কুঋণ, দেনাদার থেকে যে বা প্রাপ্য হিসাব থেকে যেটা আমরা পাবো না। তো এখানে প্রশ্নে কিছু গত বছর অনাদি
পাওনা আছে ৯,০০০ টাকা। আবার প্রাপ্য হিসেবের উপর 8% অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করো। তো এটা তো সঞ্চিতির কথা বলছে, কিন্তু এমনিতে আর অনাদি পাওনা কি আছে? নাই। তাহলে আমরা এই যে দেখো নতুন অনাদি পাওনা সঞ্চিতি যেটা, হ্যাঁ মানে হচ্ছে ৯,০০০ টাকা তো পুরাতন অনাদি পাওনা যেটা রেওয়া মিলে ছিল, অর্থাৎ এটা তো থাকলোই, এটা পরের বছর ওই অনাদি পাওনা হিসেবেই থাকলো। এরপরে বলছে যে প্রাপ্য হিসেবের উপর 8% অনাদি পাওনা সঞ্চিতি তৈরি করো। কেন অনাদি পাওনা সঞ্চিতি? কেন প্রাপ্য অনাদি পাওনা ঘটতে পারে, মানে কোনো দেনাদার আমাকে টাকা দিতে নাও দিতে পারে, এরকম ঘটতেই পারে যে ও আর দিবে না আমাকে। তো ওইটাকে অনুমান করে 8% সঞ্চিতি করতে বলছে, সঞ্চয় করতে বলছে। তা অনাদি পাওনা সঞ্চিতি করতে গেলে অনাদি পাওনাই বাড়ে, মানে এটাকে আমরা অনুমান করেই বাড়াইছি, মানে হতে পারে নাও হতে পারে, কিন্তু আমরা অনুমান করেই বাড়াইছি অনাদি পাওনা সঞ্চিতি। কত? প্রাপ্য হিসাবের 8%। প্রাপ্য হিসাব কত? 2,80,000। এই 2,80,000-এর 8% কত? 22,400। এই যে দেখো এই 2,80,000-এর 8% 22,400 অনাদি পাওনা সঞ্চিতি, এই 22,400। এখন এর এর মানে হচ্ছে এই অনাদি পাওনা সঞ্চিতিতে তোমার এই 15,000 টাকা সহই 22,400। তার মানে পুরাতনটা তুমি যদি আবারও যোগ করো এই 22,400-এর মধ্যেই তোমার 15,000, মানে নতুন ফিগার তারা বের করছে যে আগে ছিল 15,000, এখন এটাকে বাড়াইয়া 22,000 করতে বলছে, অর্থাৎ এই 15,000 সহই। এটাকে তুমি ফেলে দিবে বা এটা বাদ, বিষয়টা এমন না। কিন্তু আমি যখন নতুন অনাদি পাওনা সঞ্চিতি এখানে দেখাইলাম 22,400 আর অনাদি পাওনা হইল 9,000, তাহলে আমার যে 31,400 হলো, আমি যদি আবারও 15,000 দেখাই, এই 15,000 তো এই অনাদি পাওনা সঞ্চিতির নতুনটার ভিতরেই আছে, মানে এই 15,000 সহ। তাই আমরা পুরাতন হিসাবটা ডিসমিস করে দিছি, বাদ, মাইনাস করে দিছি। তাহলে আমাদের এই বছরের অনাদি পাওনা কত হইল? 16,400। বিষয়টা কি বুঝছি? টোটাল আমাদের অনাদি পাওনা কত? 31,400, এই 15,000 সহ। কেমনে? ওই যে নতুনভাবে বলছে 8% নির্ধারণ করার জন্য, আগে হয়তো বা এটা 6% ছিল, এখন এটাকে 8% করতে বলছে, ধরে নিলাম একটা অনুমান আর কি। 22,400 দাঁড়াইলো। 22,400 যখন দাঁড়াইছে, এটা সঞ্চয়। আর এমনিতে আমার অনাদি পাওনা ঘটে গেছে 9,000, যেটা রেওয়া মিলে ছিল, এই রেওয়া মিলে ছিল 9,000 ঘটে গেছে, অর্থাৎ অলরেডি এই টাকা আমি পাবো না। ভবিষ্যতে আরও এরকম ঘটতে পারে বিধায় আমি কী করছি, সঞ্চয় করে রাখতেছি, যাতে আমার ব্যবসায় পরিচালনা করতে কোনো ডিস্টার্ব না হয়। আমি এই সঞ্চয়ের পরিমাণ দাঁড় করেছি 22,400-র ভিতরে। আর আমার 9,000 টাকা তো ওনাদের পাওনা আছে, তো আমার টোটাল হয়ে যায় 31,400 গত বছরের এই 15 এবং 9 সহ। তো এই 9 তো থাকবেই, এই 15,000 যে সঞ্চয়টাকে আমরা 22,000-এ রূপান্তর করছি। তাহলে এই বছর কত হইলে তাহলে 16,400। বিষয়টা আশা করি বুঝতে পারছি। তাহলে অনাদি পাওনার পরিমাণ কত? 16,400। কারণ 15,000 তো সঞ্চয় ছিল, এখন এটার 22,400-তে করছি, তার মানে কিছু তো বাড়ছে। কত বাড়ছে? 6,400। হ্যাঁ, 7,400, 7,400 বাড়ছে। আর ওই জন্য অনাদি পাওনা অলরেডি তো আছে 9,000, তাহলে 16,400 হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আর তোমরা এটা নর্মালি তোমরা এটা পারো, অনাদি পাওনা থেকে নতুন অনাদি পাওনা সঞ্চিতি বিয়োগ করো, পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি বিয়োগ করো। এটা আমি এটার কারণটা বিস্তারিতভাবে বললাম। এরপরে মোট লাভ বের করতে বলছে, টোটালটা না, ওই যে পরিচালন ব্যয়, অপরিচালনায় যোগ বিয়োগ যে করো নিট লাভ বের হয়, সেটা না, শুধু মোট লাভ বের করতে বলছে। তো মোট লাভ বের করতে হলে অল্প একটু কাজ, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবে। তো প্রথমে আমরা বিক্রয় বসালাম, এগুলো সব প্রশ্নে আছে। বিক্রিত পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুত পণ্য, এটা প্রশ্নেরও মিলে আছে। ক্রয়, এটাও প্রশ্নেরও মিলে আছে। বই ফেরত, মানে এটা ক্রয় ফেরত, ক্রয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট, যুগ সমন্বয়। পণ্য উত্তোলন, নগদ টাকা উত্তোলন বলা নাই, বলছে পণ্য উত্তোলন। দেখো
তোমাদেরকে যে চার্ট দেখাইছে ওখানে কিন্তু পণ্য উত্তোলন ছিল না, কিন্তু এখানে পণ্য উত্তোলন মাইনাস করছে। তার মানে বেসিকটা বুঝতে তোমরা বুঝবা। পণ্য উত্তোলন মানে কি, পণ্যটাকে কিনে আনছি সেটাই আমরা উত্তোলন করে ফেলছি ব্যক্তিগত পর্যায়ে। যেটা তুমি বিক্রি করো এটা কখনোই উত্তোলন বলে না, তার মানে এটা কি ব্যক্তিগত উত্তোলন। তো এটা ক্রয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ তোমার পণ্য যে ক্রয় করে যে মজুত পণ্য রাখছিলা ওই মজুত পণ্যটা কমে গেছে, তাহলে এটা তো তোমার মাইনাস হওয়ারই কথা। তাহলে আমরা কী করলাম, মাইনাস করলাম। তাহলে আমাদের নিট ক্রয়টা 4,16,000 হয়েছে, তো বিক্রয় করলাম 6,48,000। নিট ক্রয় মানে 4,16,000। এবার থেকে যে পণ্যটা আমি বিক্রি করি না সেটা বাদ দিলে আর অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বাদ দিলেই মোট লাভটা বের হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা আগে যে বুঝেছি সেটার মাধ্যমে এটা বুঝতে পারছো। এরপরে তোমাদেরকে বলছে যে আর্থিক বিবরণীর সম্পদের দিক প্রদর্শন করো, তার মানে শুধুমাত্র চাইছে। দেখো ওখানে মোট লাভ নির্ণয় করতে বলছে, এই জন্যই শুধু সম্পদের দিক বের করতে বলছে। যদি বলতো আর্থিক বিবরণী তৈরি করা, তার মানে সম্পদ এবং মানে এ সমান এন প্লাস ও ই, এ সমান এন প্লাস ও ই টোটালটা বের করতে হইতো। এখন টোটালটা বের করতে হলে ও ই মানে ওনার ইকুইটি তো তোমার মোট লাভ দিয়ে বের করা যায় না, নিট লাভ বের করতে হইতো তখন। এই কারণেই শুধু এখানে সম্পদের দিক বের করতে বলছে। এই সম্পদের দিকটাতে তোমার মোট লাভ বা নিট লাভ নিয়ে ইফেক্ট পড়ে না, শুধু সম্পদগুলো আমরা প্রদর্শন করব। তো দেখো, সমাপনী মজুত পণ্য মালিক কর্তৃক নিজ প্রয়োজনের পণ্য উত্তোলন, প্রাপ্য হিসাবের 8% অনাদি পাওনা সঞ্চিতি, এগুলো হচ্ছে তোমার সমন্বয়। আর কিছু সম্পদ আছে, যেমন মজুত পণ্য আছে সম্পদ, হাতে নগদ আছে সম্পদ, প্রাপ্য হিসাব আছে সম্পদ, বিনিয়োগ আছে সম্পদের দিকে যাবে। তারপর বেতন 15 মাস, তার মানে কিছু বেতন অগ্রিম দিছে, 3 মাসের বেতন হবে সম্পদ, ব্যাংকে জমা হবে সম্পদ, আর কি সম্পদ আর নাই। তাহলে আমরা এবার অঙ্কটাতে দেখি। প্রথমে স্থায়ী সম্পদ বসাইছি, তুমি যদি চলতি সম্পদ দিয়ে শুরু করতে পারো হয়তো অসুবিধা নাই, এটা আগে দিলেও দিতে পারো, সমস্যা নেই। যেমন হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, অর্থাৎ দেনাদার থেকে তুমি কিছু মাইনাস করে বলছো যে তুমি এটা পাবে না মনে করে ধরে নিছো, তো তুমি 22,400 টাকার নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, ওই যে 8%, এখানে এই 22,400 টাকা তুমি এখানে মাইনাস করবে, অর্থাৎ প্রাপ্য হিসাবে 2,80,000 থেকে আমরা 22,400 আমরা কি সঞ্চয়ের ভিতরে ঢুকে দিছি। প্রাপ্য হিসাবের ওই টাকাটা আমরা পাবো না বলে ধরে নিছি, তার মানে আমি প্রাপ্য হিসাব ফাইনালি 2,57,600 হচ্ছে। এইগুলো প্রাপ্য হিসাব। এবার বিনিয়োগের অনাদায়ী সুদ 5,100, এটা কি আছে? 10% বিনিয়োগ, 10% বিনিয়োগের এই যে 1,50,000 10% হচ্ছে 15,000। এই যে বিনিয়োগ করছে, বিনিয়োগের 10% সুদ যেহেতু বলেই দিছে, তার মানে সুদ এটা আমি পাবো, এটা আমার মানে পাও না, এটা আমার এখনও আসে নাই, তাই বিনিয়োগের অনাদায়ী সুদটা আমি বসাইলাম। আর অগ্রিম বেতন ওই যে 15 মাসের বেতন দিয়েছে, 3 মাসের বেতন অগ্রিম, এই যে হিসাব তো হবে 12 মাসের, 3 মাসের বেতন এটা আগামী বছরের জন্য, তো এই 3 মাস আমি সুবিধা পাবো, আর যখন ভবিষ্যতে কোনো সুবিধা পাওয়া যায় ওইটাই তো সম্পদ। তার মানে এই অগ্রিম বেতন 3 মাসেরটা 5,100, এটা কীভাবে বের হয়েছে এখানে দেখো, টোটাল দিছে 25,500, যেটা কয় মাসের জন্য দিছে, 15 মাসের জন্য দিছে। তাহলে 12 মাসেরটা এই বছর খরচ হয়ে গেছে, সেটা আয় ব্যয় বিবরণীতে চাইতো, আর 3 মাসেরটা এই মাসে রয়ে গেছে, এটা সম্পদ হিসেবে অগ্রিম বেতন হিসেবে আছে। আর সমাপনী মজুত পণ্য তো সম্পদেই, সমাপনী মজুত পণ্য বসালে আমরা এই মোটামুটি চলতি সম্পদ পেয়ে গেলাম। আর চলতি সম্পদের পরে আমরা বিনিয়োগ বসাবো। যদি আমরা চলতি সম্পদ দিয়ে শুরু করি তাহলে বিনিয়োগ আছে 10%, বিনিয়োগ যে 1,50,000, যেটা এই যে এখানে বললাম যে এই বিনিয়োগটা ইয়েতে যাবে, এই 1,50,000 এটা আমরা এখানে বসাই দিলাম অ্যাসেট পাশে। আর স্থায়ী সম্পদ বলতে শুধুমাত্র আসবাবপত্র আছে, এবং এই আসবাবপত্রের কোনো অবচয় নিয়ে কোনো তথ্য নেই, যার কারণে আমরা এখানে অবচয় নিয়ে কিছু করলাম না, জাস্ট আসবাবপত্র হিসেবে 1,20,000 আমরা এখানে বসাই, আর টোটাল সম্পদ 5টা পেয়ে গেলাম। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। সেমভাবে আমি যদি আরেকটা অঙ্ক দেখি, এই যে দেখো এখানে বলছে কি অনাদায়ী পাওনার খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে।
আয় বিবরণী নির্ণয় করতে বলছে, আর্থিক বিবরণী নির্ণয় করতে বলছে। দেখো প্রথমেই খ নম্বরে আয় বিবরণী তৈরি করতে বলছে, তার মানে নিট লাভ বের হবে। এই জন্য আর্থিক বিবরণী অর্থাৎ সম্পদের পাশ এবং দায় ও মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের পাশ এই সমান এল প্লাস ওই, এই পাশ দোনো পাশেই বের করতে বলছে, বিধায় আয় বিবরণীটা পরিপূর্ণভাবে দেওয়া করতে বলছে। তো প্রশ্ন অনেক সময় এমন থাকতে পারে, আয় বিবরণী এখন তো তোমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বের হবে, ওই মোট লাভ থেকে অন্যান্য আয় ব্যয় বাদ দিলে নেট লাভ বের হবে। তো প্রশ্ন অনেক সময় এরকম থাকতে পারে যে মোট লাভ একটা ফিগার দিয়ে দিল, তুমি নেট লাভ বের করে এই আয় বিবরণী তৈরি করবা। এটাও সম্ভব, কারণ তোমার 4 মার্কের জন্য তো বিশাল বড় দিলে তো তোমার জন্য এটা না ইনসাফি হবে, জুলুম হবে। এই জন্য মোট লাভ অনেক সময় মোট লাভের ফিগার দিয়ে দেবে। তো এবারে এটার সমাধান দেখো, প্রথমে বলছি কি অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। এটা আমি কোনটা তুলে আনছি, বিহান এন্টারপ্রাইজ সাদমান। ও তার মানে এটা এই পাশে, এই যে এই অনাদায় পাওনা। তো এটা তো এর আগেও তোমরা দেখছো, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আর পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ বিয়োগের মাধ্যমে বের হয়। পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি নাই, তার মানে 3400 অনাদায় পাওনা। এরপরে বলছে যে আয় বিবরণী মানে নিট লাভ পর্যন্ত বের হবে। তাহলে প্রথমে দেখো বিক্রয় বা সেবা আয়, এখানে তো সেবা প্রতিষ্ঠানের জন্য সেবা আয় দিলাম। এই সেবা আয়ের মধ্যে সেবা আয়ের সমন্বয়, যেমন অনাদায়ী আছে 4000, এই সেবা আয়ের সমন্বয় সাথে সাথে করে ফেলবো। কেমনে 4000 আছে, এই যে অলিখিত সেবা আয়, অলিখিত বিক্রি যেমন বিক্রির সাথে যোগ হয়, তাহলে অলিখিত সেবা আয়ের সাথে যোগ হবে, অর্থাৎ সেবা আয়ের যোগ বিয়োগ সাথে সাথে করে ফেলবো। তাহলে এইটাই অলিখিত, এটা কি অলিখিত। আমরা যোগ করার পরে আমরা একটা ফিগার পেলাম সেবা আয়ের 95,000। এবার সুদ আয় 2000 টাকা, সেটা কি এই যে এই সুদ আয়, অর্থাৎ এটা আয়, আমরা একটা আয় পাইছি, এই আয়টা আমরা এখানে যোগ করলাম, তাহলে আমাদের দাঁড়ালো কত, 97,000 টাকা। এটা কিন্তু এই সুদ আয়টা এখানে আসার কথা না, এটা অন্য আয়ের মধ্যে হেডলাইনে যাইতো। কিন্তু এই অঙ্কটা দেখো কি করছে তারা, এই বিশদ আয় বিবরণী না, অর্থাৎ শৃঙ্খলা যে স্টেপ কি বলে বহু ধাপি যে আছে, বিভিন্ন ধাপে ধাপে যে সুশৃঙ্খলভাবে বিশদ আয় বিবরণী তৈরি করে, সেটা করে নাই। এখানে জাস্ট আয়গুলা আগে প্রথমে যোগ করছে, পরে ব্যয়গুলা বাদ দিছে, শেষ। কোনো নিয়ম তো আক্কা নাই, কারণ এখানে তো উল্লেখ করে নাই বিশদ আয় প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করা বলছে। এখানে কোনো বিশদ আয় বিবরণী বা বহু ধাপি বিশদ আয় বিবরণী এই ধরনের কোনো শব্দ নাই। এই জন্য ওরা জাস্ট আয়গুলা এবং আয়গুলো প্রথমে যোগ, ব্যয়গুলা বিয়োগ দিছে। এখন এখানে কিছু সমন্বয় আছে, সমন্বয় আমরা একটু বুঝতে চেষ্টা করি। যেমন অব্যবহৃত সাপ্লাইজ 9,000 টাকা, আবার প্রশ্নে সাপ্লাইজ নামে একটা খরচ দিয়েছে 29,000 টাকা, তার মানে 9,000 টাকা ব্যবহার হয় নাই, সমাপনী সাপ্লাইজ। তার মানে এই 29,000 থেকে 9,000 রয়ে গেলে 20,000 খরচ হয়েছে। তো দেখো 20,000 খরচ হিসেবে দেখাইছে তারা। দ্বিতীয় নম্বর এই 9,000 কিন্তু অব্যবহৃত, এটা তাহলে সম্পদে যাবে, চলতি সম্পদে যাবে। অব্যবহৃত সাপ্লাইজ 9,000 চলতি সম্পদে যাবে, কারণ এটা আমার হাতে আছে, তাহলে আমার ভবিষ্যতে সুবিধা দেবে, এটা সম্পদ। দ্বিতীয় নম্বর এন্ট্রি মাসিক বিমা খরচ 2,000 টাকা, তার মানে 12 মাসে 24,000 টাকা বিমা খরচ। এখন অগ্রিম বিমা 25,000 টাকা, তাহলে 1,000 টাকা হাতে আছে, বছরে 24,000 খরচ হয়ে গেছে। ওই যে মাসিক বিমা 2,000 বলছে, তার মানে বিমা খরচটা আমরা কী করবো, 24,000 বসাবো, আর অগ্রিম বিমা খরচ সম্পদ হিসেবে আমরা 25,000 থেকে 24,000 বাদ দিলে 1,000 আমাদের হাতে এখনও থাকে। যেহেতু আমি 25,000 জমা দিয়েছি, কিন্তু আমার খরচ হচ্ছে 24,000, তার মানে খরচে দেখাইলাম 24,000, আর সম্পদে যে 1,000 আমরা তো ব্যয় করেই ফেলছি, মানে 1,000 সুবিধা আমরা ভবিষ্যতে পাবো। তো যেটা ভবিষ্যতে সুবিধা পাবো ওইটাই সম্পদ। আচ্ছা, ডিসেম্বর মাসের বেতন বকে আছে 2,000 টাকা, আবার এখানে বেতন আছে 22,000, তাহলে 22,000-এর সাথে 2,000 যোগ করতে হবে, কারণ এটা ওই হিসাবকালেরই, 24 সালের হিসাবকালেরই। অন্যদিকে বকেয়া বেতন হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে বেতন, এই যে বেতন কই, এই যে বেতন
22-এর সাথে 2000 যোগ করছি। অন্যদিকে দায়ের ঘরে এই যে বকেয়া বেতন আমরা 2000 লিখলাম, কারণ আমরা এটা দিতে আমরা বাধ্য, আমরা দিতে হবে। অলিখিত সেবা এটা তো বললামই। আপনার প্রাপ্য হিসেবে 2000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্যর উপর 5% অনাদায়ী দেনা, হ্যাঁ ওই যে প্রাপ্য হিসাবের মধ্যে যেটা আছে আর কি, প্রাপ্য হিসাবের মানে এটা অনাদায় পাওনা 2000, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি অবশিষ্ট প্রাপ্য হিসাবের থেকে করবো, অর্থাৎ 24,000 থেকে, যেহেতু 26,000 আছে এর মধ্যে 2000 আদায়যোগ্য না, তার মানে অনাদায় পাওনা অথবা কুরিন, বাকি 24,000-এর 5% অর্থাৎ 1200 হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই 4000টা কিন্তু ওই প্রাপ্য হিসাবে যাবে। কেমনে? অলিখিত সেবায়, মানে আমরা সেবাটা লেখি নাই, কোনো কিছু যখন লেখি, কখন লেখি, নগদে নাকি বাকিতে, মানে কারো নাম যখন লিখে রাখি তখন তো বাকিতেই বোঝায়, আর যেটা বাকি সেটাই তো প্রাপ্য। এই জন্য এই 26,000 সাথে 4000 যোগ হবে। এই যে দেখো 26,000 প্লাস 4000, এখান থেকে 2000 বাদ দিলে আর থাকে 28,000, এই 28,000-এর 5% 1400। আর এই অলিখিত সেবা এটাও মানে প্রাপ্য হিসাবের সাথে যোগ করবো এখানেও, চলতি সম্পদে এই যে প্রাপ্য হিসাব 26,000 যোগ 4000, 30,000 হয়েছে। আর অনাদায় পাওনা যেটা, অর্থাৎ আর পাবো না, প্রাপ্য হিসাব থেকে আমরা যে প্রাপ্য মানে দেনাদার ওইটা কমে গেছে, তাহলে ওই দেনাদারের প্রাপ্য হিসাব থেকে 2000 আমরা মাইনাস করবো, এটা তো বুঝতে পারছো। আর আমরা নিজেরা অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে ভবিষ্যতে করতে পারে একটা সঞ্চয় করছি, সেটাও আমরা কিন্তু প্রাপ্য হিসাবেই কমাইছি। তো 1400 টাকাও মাইনাস দিলাম, 2000 টাকাও মাইনাস দিলাম, তাহলে প্রাপ্য হিসাব থেকে 26,600, এটা আমাদের সম্পদ হিসেবে রইল। ব্যাংকে জমা, অব্যবহৃত সাপ্লাই, যেগুলো সব সম্পদ। তাহলে এই হলো টোটাল একটা মানে অঙ্ক, যে প্রথমে আয় বিবরণী তৈরি করে, পরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে। আয় বিবরণীতে কী কী যায়? সাধারণত আয় বিবরণীতে যায় তোমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট একটা প্রাথমিক মোট লাভ বের হয়। ওই মোট লাভ থেকে তোমার পরিচালন ব্যয় বাদ দিব, অপরিচালন ব্যয় বাদ দিব এবং অপরিচালন আয় যোগ করে আমরা নিট লাভ বের করব। নিট লাভ থেকে আমরা একটা মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে মালিকানা সত্ত্ব বের করব, অথবা যদি ওরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে না বলে প্রশ্নে, ডাইরেক্ট আমরা এখানে মালিকানা সত্ত্ব বিবরণী দেখাই দিতে পারবো। এই যে দেখো, সরি, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে ও এর বিস্তারিত মানে বর্ধিত রূপ। এই যে সি, তারপরে আর মাইনাস ই মানে মূলধন, আর তো নাই, ওই যে তোমার উত্তোলন এই মূলধনের সাথে থাকতো, এখানে যেহেতু উত্তোলন নাই তাহলে ডি আমরা দেখাতে পারতেছি না। তাহলে কি এই জিনিসটা হলে কি মালিকানা সত্ত্ব বিবরণী তুমি আলাদা দেখাইতে পারতে বা এখানে দেখাইতে হবে, সমস্যা নাই। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। যদি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলে তাহলে তোমরা এই বিবরণীটা আলাদা দেখায় জাস্ট এই রেজাল্ট 1,31,000 এখানে ডাইরেক্ট বসাই দিতা, যেমনটা এগুলোতে করছে। এই যে এখানে করছে, সরি একটা তো নাই না, আর্থিক অবস্থা বিবরণী আংশিক নাই। যাক, আমরা ওই যে সূত্রে দেখো, এই যেরকম এই মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করার পর তোমাদের ওই যে ডাইরেক্ট মালিকানা সত্ত্ব বসায় দেয়। আশা করি বুঝতে পারছি। তাহলে এইভাবেই তোমরা তোমাদের এই অঙ্কগুলো করবা, তোমরা বইতে প্র্যাকটিস করবা। অনেক সময় যেমন ধরো বেতন, এই যে বেতন বলবে যে 10 মাসের বেতন, ব্যাকেটে লিখবে, যেমন ভাড়া, যেমন এই যে ভাড়া 9 মাস, হিসাব তো করতে হবে 12 মাসের, তো 9 মাসে 18,000, তার মানে প্রতি মাসে 2,000 করে, হ্যাঁ প্রতি মাসে 2,000 করে, তাহলে 12 মাসে হচ্ছে 24,000, তাহলে তোমাকে অবশ্যই আরও 6,000 প্লাস করতে হবে আয় বিবরণীতে। এই যে দেখো, বুঝতে পারছো? আবার তোমার ওই যে কি বলে বিজ্ঞাপনে অনেক সময় বলবে 3/2 অবলোপন করো, অথবা 3/1 বিলম্বিত করো। বিলম্বিত মানে তোমার হাতে আছে, 3/2 অবলোপন মানে তোমার এটা খরচ হয়েছে। তখন যদি 6,000 হয়, 3/2 4,000 তুমি খরচ হিসেবে দেখাইবা, আর অতিরিক্ত 2,000 তুমি সম্পদ পাশে চলতি সম্পদে দেখাইবে। এইভাবে তুমি তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে প্র্যাকটিস করো।
কোথাও কোনো সমস্যা হলে তো অবশ্যই ইনবক্সে মেসেজ করবা যে স্যার এই এন্ট্রিটা বুঝি না, সেটা অবশ্যই আমি বোঝাতে ইনশাল্লাহ চেষ্টা করব। তোমাদের ক্লাস আর দেওয়া হবে না, তোমাদেরকে মোটামুটি রেওয়ামিল সম্পর্কে একটা ক্লাস দেওয়া হয়েছে, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে একটা ক্লাস দেওয়া হয়েছে, ওই যে তোমাদের হিসাব সমীকরণ নিয়েও ক্লাস দেওয়া হয়েছে। তোমরা মোটামুটি 60-70-এর মতো একটা মার্ক পাওয়ার মতো তোমাদেরকে ক্লাস দেওয়া হয়েছে। তোমরা নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ, ভালো থেকো।